আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের অনলাইন ক্লাসে তোমাদেরকে আবার স্বাগত জানাচ্ছি। আমার আজকের শিক্ষার্থী আমাদের কলেজের একাদশ শ্রেণীর ছাত্রীরা। তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, স্বাগত আমার ক্লাসে। তোমরা সবাই ভালো আছো? হুম, আশা করছি সবাই তোমরা ভালো আছো। তো তোমাদের সাথে আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের রসায়ন প্রথম পত্রের মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন এই অধ্যায়ের একটা বিষয়। আর আগে আমার পরিচয়টা বলে দিই, আমি আরাফাত আরা, সহযোগী অধ্যাপক, রসায়ন বিভাগে কলেজের। তো আমি আজকে তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে অরবিটাল সংকরায়ন। কেমন, এটা হয়তো তোমাদের কাছে একটা নতুন একটা বিষয়, অরবিটাল সংকরায়ন। তোমরা এসএসসিতে খুব সম্ভব এটা সম্পর্কে ধারণা পাওনি। তো আমরা গত ক্লাসে কি পড়েছিলাম তোমাদের মনে আছে? গত ক্লাসে আমরা পড়েছিলাম অরবিটাল অধিক্রমণের ভিত্তিতে সমযোজী বন্ধনের শ্রেণীবিভাগ। অরবিটাল অধিক্রমণের ভিত্তিতে সমযোজী বন্ধনকে আমরা দুটো ভাগ করেছিলাম, একটা হচ্ছে সিগমা বন্ধন আর একটা হচ্ছে পাই বন্ধন। একটু রিভিউ করছি তোমাদেরকে যাতে তোমরা যাতে মেমোরাইজ করতে পারো। তো সিগমা বন্ধন এবং পাই বন্ধন আমরা জানি যে সমযোজী বন্ধন গঠিত হয় কিভাবে? অরবিটালের অধিক্রমণের মাধ্যমে। অরবিটাল কি? এখানে একটা ইলেকট্রন প্রাপ্তির সম্ভাবনা সব থেকে বেশি। হ্যাঁ, তাহলে ইলেকট্রন আমরা জানি সমযোজী বন্ধন গঠিত হয় কিভাবে? ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে, এবং ইলেকট্রন থাকে অরবিটালে। তাহলে ইলেকট্রনটা যখন শেয়ার হবে তখন কিভাবে শেয়ার হবে? অরবিটালের অধিক্রমণের মাধ্যমে। এবং সেই অরবিটালের অধিক্রমণটা যদি আমরা দেখেছিলাম, যদি মুখোমুখি অধিক্রমণ হয় তাহলে সেটা হয় সিগমা বন্ধন, আর যদি পাশাপাশি অধিক্রমণ হয় তাহলে সেটা হবে পাই বন্ধন। তো আমরা যেটা আজকে যে অরবিটাল সংক্রায়ণ পড়ব, এখানে কিন্তু পাই বন্ধনের কোনো বিষয় নেই, এখানে সবই হচ্ছে সিগমা বন্ধন, কারণ সংকর অরবিটালগুলো পাই বন্ধন গঠন করতে পারে না, এরা শুধুমাত্র সিগমা বন্ধন গঠন করতে পারে। আর অরবিটাল আমরা গত ক্লাসে বিভিন্ন অরবিটালের সম্পর্কে জেনেছি। এস অরবিটাল এরকম গোলাকার ফুটবলের মতো, পি অরবিটাল ডাম্বেলের মতো, ডি অরবিটাল ডাবল ডাম্বেলের মতো। আমরা এদের গঠন আকৃতিগুলো আমরা বিভিন্নভাবে আমরা দেখেছি, জেনেছি। আশা করি আজকে আর অরবিটাল নিয়ে তোমাদের সমস্যা হবে না। তো আমরা আজকের যে আলোচনা অরবিটাল সংকরায়ন, এটার পরে আমরা কি কি জানতে পারবো আমরা দেখি একটু। আমরা আলোচনাটা শেষে হাইব্রিডাইজেশন ইংরেজিতে বলা হয় হাইব্রিডাইজেশন, আর বাংলা হচ্ছে সংকরায়ন বা অরবিটাল সংকরায়ন কি সেটা আমরা বলতে পারবো। বিভিন্ন প্রকার সংকর অরবিটাল সম্পর্কে বলতে পারবো। কেমন, তারপরে আমরা দেখি sp3 হাইব্রিডাইজেশন বা sp3 সংকরায়ন আমরা ব্যাখ্যা করতে পারবো। sp3 হাইব্রিডাইজেশনের মাধ্যমে মিথেন এবং ইথেন অণুর গঠন ব্যাখ্যা করতে পারবো। ঠিক আছে, খুব কঠিন কঠিন শব্দ মনে হচ্ছে, তাই না? হাইব্রিডাইজেশন, sp3, আমরা যখন আলোচনাটা দেখবো প্রথম থেকে খুব মন দিয়ে শুনবো, তাহলে দেখবে সবকিছু সহজ হয়ে যাবে। আর আমি প্রথম ক্লাসে বলেছিলাম যে তোমাদের সবসময় খাতা কলম নিয়ে ক্লাসে যখন আসবো খাতা কলম নিয়ে রেডি থাকবে। হ্যাঁ, সেটা বাসায় বসে পড়ো, করো, কোনো সমস্যা নেই, কিন্তু তোমার সামনে কি থাকতে হবে? খাতা কলম থাকতে হবে, এবং আমার আলোচনার সাথে সাথে তোমাদেরকেও কিন্তু লিখতে হবে খাতায়। ঠিক আছে? আর আজকের পড়াটা, আজকে যে ক্লাসটা হচ্ছে সেটা আজকেই, এই ক্লাসের পরে যে কোনো একটা সুবিধা মতো সময়ে এই ক্লাসের পড়াটা তোমরা আবার সাথে বইয়ের সাথে মিলিয়ে সাথে পড়ে নেবে, তাহলে দেখবে এই পড়াটা তোমার অনেক দিন মনে থাকবে। আজকের ক্লাসের পড়া যদি তুমি আজকেই করে ফেলো, সেই পড়াটা তোমার অনেক দিন মনে থাকবে আর পড়াটা এগিয়ে গেল। কেমন? আচ্ছা, তাহলে আমরা দেখি হাইব্রিডাইজেশন কি। এটা ব্যাখ্যা করতে গিয়ে আমি এখানে কার্বন পরমাণুকে উদাহরণ হিসেবে এনেছি। কেমন? আচ্ছা, কার্বনের ইলেকট্রন বিন্যাস আমরা জানি। কার্বনের ইলেকট্রন কয়টা থাকে? কার্বন পরমাণুর ইলেকট্রন থাকে কয়টা? 6টা না? কিভাবে 6টা থাকে? তার 1s অরবিটালে থাকে 2টা ইলেকট্রন, 2s অরবিটালে 2টা, 2px অরবিটালে একটা, 2py অরবিটালে একটা,
এবং 2p-z অরবিটালে কোনো ইলেকট্রন থাকে না। তাহলে কার্বন পরমাণুর যোজ্যতা স্তর কোনটা? এটা দ্বিতীয় শক্তি স্তর। সর্ববহিস্থ শক্তি স্তরটাই হচ্ছে তার যোজ্যতা স্তর। তাহলে কার্বন পরমাণুর যোজ্যতা স্তর হচ্ছে এটা দ্বিতীয় শক্তি স্তর, এবং দ্বিতীয় শক্তি স্তরে আমরা দেখতে পাচ্ছি তার অযুগ্ম ইলেকট্রন সংখ্যা কয়টা? এই যে এটা এখানে একটা, অর্থাৎ আর বাকিগুলো কিন্তু পেয়ার্ড। তাহলে অযুগ্ম ইলেকট্রন হচ্ছে দুটা, একটা px অরবিটালে আছে আর একটা py অরবিটালে আছে। গত ক্লাসে আমরা দেখেছিলাম যে শুধুমাত্র অযুগ্ম ইলেকট্রনগুলোই পরমাণুর যোজ্যতা স্তরের শুধুমাত্র অযুগ্ম ইলেকট্রনগুলোই কি করে? ইলেকট্রন শেয়ারিং এ অংশগ্রহণ করতে পারে, অর্থাৎ সমযোজী বন্ধন গঠনে অংশগ্রহণ করতে পারে। হ্যাঁ, এবং যে পরমাণুর যোজ্যতা স্তরে যতটা অযুগ্ম ইলেকট্রন থাকে, একটু খেয়াল করো, যে পরমাণুর যোজ্যতা স্তরে একটা পরমাণুর যোজ্যতা স্তরে যে কয়টা অযুগ্ম ইলেকট্রন থাকে সে পরমাণুটা ঠিক ততটাই সমযোজী বন্ধন গঠন করতে পারে। তাহলে দেখো যে কার্বন পরমাণুর যোজ্যতা স্তরে আমরা দেখতে পাচ্ছি অযুগ্ম ইলেকট্রন কয়টা? একটা, দুটা। তাহলে কার্বন সমযোজী বন্ধন গঠন করতে পারবে কয়টা? দুটা। হ্যাঁ, অর্থাৎ তাহলে কার্বন যখন হাইড্রোজেনের সাথে যৌগ গঠন করবে তখন তার করা উচিত কি? একটা কার্বনের সাথে কয়টা হাইড্রোজেন যুক্ত হবে? সে যেহেতু দুইটা সমযোজী বন্ধন তৈরি করতে পারে, তাহলে তার হওয়া উচিত কি? CH2। CH2 দিয়ে কোন যৌগ আছে? একটু দিয়ে আসলে আমরা কোনো যৌগ পাই না, আমরা যেটা পাই সেটা হচ্ছে কি? CH কত? 4। আমরা দেখতে পাই যে কার্বন 4টা হাইড্রোজেন পরমাণুর সাথে 4টা সমযোজী বন্ধন তৈরি করে, তাই না? দুটা করে না, কয়টা করে? 4টা। তাহলে এই 4টা সমযোজী বন্ধন তৈরি করার জন্য তার কয়টা অযুগ্ম ইলেকট্রন লাগবে? 4টা অযুগ্ম ইলেকট্রন লাগবে, কিন্তু কার্বনের অযুগ্ম ইলেকট্রন আছে দুটা। তাহলে এটা কিভাবে সম্ভব? সে কিভাবে 4টা সমযোজী বন্ধন তৈরি করে? তাহলে আমরা দেখি কার্বনকে যখন আসলে এটা হচ্ছে আমরা বলি ভূমি অবস্থায়, স্বাভাবিক অবস্থায় যে ইলেকট্রন বিন্যাসটা, সেই ইলেকট্রন বিন্যাসটাকে আমরা বলি ভূমি অবস্থায় বা গ্রাউন্ড স্টেট ইলেকট্রনিক কনফিগারেশন। গ্রাউন্ড স্টেট বা ভূমি অবস্থায় কার্বনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে এরকম। কিন্তু কার্বনকে যখন উত্তেজিত করা হয়, তখন দেখো এই যে মিথেন একটু আগে বলেছিলাম, মিথেনে কার্বন কিন্তু 4টা হাইড্রোজেন পরমাণুর সাথে 4টা সমযোজী বন্ধন তৈরি করে। তাহলে কিভাবে হয়? এই কার্বন পরমাণুকে যখন উত্তেজিত করা হয় তখন দেখো এই যে এখানে যে ইলেকট্রন দুটো ছিল, সেখান থেকে একটা ইলেকট্রন জাম্প করে দেখো যে অরবিটালটা ফাঁকা ছিল সেখানে চলে এসেছে। কি দেখলাম আমরা? এখানে 2s এ ভূমি অবস্থায় ইলেকট্রন ছিল কয়টা? 2s এ ভূমি অবস্থায় ইলেকট্রন ছিল, দেখো 2s এ ভূমি অবস্থায় ইলেকট্রন ছিল কয়টা? দুটা। কিন্তু ওকে যখন আমরা উত্তেজিত করছি তাপ দিয়ে বা যেভাবে যদি উত্তপ্ত করতে পারি, এখানে দেখা যায় একটা ইলেকট্রন জাম্প করে, দেখো একটা ইলেকট্রন জাম্প করে কোথায় চলে আসছে? এই ট্রিপিজের এই ফাঁকা অরবিটালে চলে আসছে। এখন দেখো কার্বনের কয়টা অযুগ্ম ইলেকট্রন আছে যোজ্যতা স্তরে? একটা, দুটা, তিনটা, 4টা। তাহলে এই 4টা অযুগ্ম ইলেকট্রন সে 4টা হাইড্রোজেন পরমাণুর একটা করে ইলেকট্রনের সাথে কি করতে পারে? শেয়ার করতে পারে, অর্থাৎ সে 4টা সমযোজী বন্ধন তৈরি করতে পারে। এই জন্য এই কার্বনের যোজ্যতা হচ্ছে কত? 4। কার্বনের যোজ্যতা 4। কার্বন 4টা সমযোজী বন্ধন তৈরি করতে পারে তার এই যোজ্যতা স্তরের 4টা অযুগ্ম ইলেকট্রন। তাহলে এই কার্বন যখন হাইড্রোজেনের সাথে সমযোজী বন্ধন করবে, তাহলে দেখি কার সাথে করবে? এই যে এখানে কার্বন যখন মিথেন গঠন করে সে সমযোজী বন্ধন করে কার সাথে? সমযোজী বন্ধন করে হাইড্রোজেনের সাথে, তাই না? হাইড্রোজেন ইলেকট্রন বিন্যাস কি? হাইড্রোজেন ইলেকট্রন বিন্যাস কি আমরা জানি? 1s1, অর্থাৎ তার 1s অরবিটালে হাইড্রোজেন পরমাণু 1s অরবিটালে কয়টা ইলেকট্রন আছে? 1s অরবিটালে একটা ইলেকট্রন আছে, তাই না? এখন তাহলে কার্বন যখন হাইড্রোজেনের সাথে সমযোজী বন্ধন করবে, তাহলে কার্বনের এই যোজ্যতা স্তরের অরবিটাল কোনগুলো? এই যে 2s, 2px, 2py, 2pz, এদের সাথে কার ওভারল্যাপ হবে, অতিক্রমণ হবে? হাইড্রোজেনের
1s অরবিটালের সাথে অতিক্রমণ হবে। অর্থাৎ একটা কার্বন হাইড্রোজেন বন্ধন গঠনের সময় এই 2s এর সাথে কার্বনের 2s এর সাথে হাইড্রোজেনের 1s এর অতিক্রমণ হবে। আর একটা কার্বন হাইড্রোজেনের বন্ধন গঠনের সময় এই 2px এর সাথে আবার 1s এর হবে। আবার আরেকটা সময় 2py এর সাথে 1s এর হবে। আবার 2pz এর সাথে 1s এর অতিক্রমণ হবে। সবগুলো কিরকম অধিক্রমণ? মুখোমুখি অধিক্রমণ, কারণ এগুলো সবগুলোই হচ্ছে কি বন্ধন? সিগমা বন্ধন। আচ্ছা, তাহলে দেখো, তাহলে এখানে যে 4টা কার্বন হাইড্রোজেন বন্ধন তৈরি হবে, একটা হবে 2s 1s ওভারল্যাপ, একটা হবে 2px 1s ওভারল্যাপ, 2py 1s ওভারল্যাপ, 2pz 1s ওভারল্যাপ। অর্থাৎ প্রত্যেকটা অধিক্রমণ, এই যে 1s 2s আবার হচ্ছে 2pর সাথে 1s, তাহলে 1s 2s অধিক্রমণ এর মাধ্যমে যে বন্ধনটা তৈরি হবে সেটার সাথে 2p এবং 1s এর যে অধিক্রমণের মাধ্যমে যে বন্ধনটা তৈরি হবে, এই দুটার মধ্যে পার্থক্য থাকবে না? অবশ্যই থাকবে, কারণ একটা হচ্ছে s এর সাথে s এর অধিক্রমণ, আর একটা হচ্ছে p এর সাথে s এর অধিক্রমণ। তাহলে এরকম দুটা ভিন্ন ভিন্ন অধিক্রমণের মাধ্যমে যে দুটা কার্বন হাইড্রোজেন বন্ধন তৈরি হবে তাদের মধ্যে কি থাকার কথা? পার্থক্য থাকার কথা। কিন্তু কার্বন, এই যে মিথেনের এক্স-রে করে দেখা গেছে, ওদের এক্স-রে হয়, এক্স-রে করে দেখা গেছে যেখানে প্রত্যেকটা কার্বন হাইড্রোজেন বন্ধন একই রকম, একই রকম বলতে একই বৈশিষ্ট্যের। একই বৈশিষ্ট্য বলতে এদের বন্ধন দূরত্ব একই, বন্ধন শক্তি একই, এবং বন্ধন কোণগুলাও, প্রত্যেকটা বন্ধন কোণ একই। বুঝতে পারছো আমার কথা? কি বলছিলাম? যদি এই 4টা ভিন্ন ভিন্ন অরবিটালের সাথে হাইড্রোজেনের হাইড্রোজেন তো প্রত্যেকটা 1s অরবিটাল 1s এর সাথে অধিক্রমণ হয়, এবং তার ফলে যদি 4টা কার্বন হাইড্রোজেন সমযোজী বন্ধন সিগমা বন্ধন তৈরি হয়, প্রত্যেকটা বন্ধন হওয়ার কথা আলাদা বৈশিষ্ট্যের, যেহেতু কার্বনের অরবিটালগুলো প্রত্যেকে আলাদা। কিন্তু মিথেনের এক্স-রে করে দেখা গেছে মানে প্রতিটা কার্বন হাইড্রোজেন বন্ধনের শক্তি, বন্ধন দূরত্ব, বন্ধন কোণ সবকিছু একই রকম। এটা কিভাবে সম্ভব? যদি হাইড্রোজেন তো 1sই, সবগুলো 1s অরবিটাল, এটা সম্ভব যদি কার্বনের এই যে 4টা অরবিটাল আমরা বলছি যোজ্যতা স্তরের যারা অধিক্রমণ করে, এই সবগুলো অরবিটাল যদি একই হয়, অর্থাৎ প্রত্যেকটা অরবিটাল যদি একই হয়, একটা s একটা p এভাবে না হয়ে প্রত্যেকটা অরবিটাল যদি একই হয়, হ্যাঁ, তাহলে প্রত্যেকটা অরবিটাল একই কিভাবে হবে? এত ভিন্ন ভিন্ন। তখনই বিজ্ঞানীরা বললেন যে এই অরবিটালগুলা একই হবে কিভাবে? যদি এদের মধ্যে কি হয়? মিক্সিং হয়, সংকরায়ন হয়, হাইব্রিডাইজেশন হয়। কারণ এরকম মিক্সিং বা হাইব্রিডাইজেশনের মাধ্যমে কি তৈরি হবে? একই রকমের অরবিটাল তৈরি হবে। তাহলে আমরা কি বুঝলাম? তাহলে তখন থেকে আমাদের কি ধারণাটা আসলো? অরবিটালের হাইব্রিডাইজেশন বা সংকরায়ন ধারণাটা এভাবেই আসলো। তাহলে কি হচ্ছে? কার্বন যখন চতুর্যোজী হয়, কার্বন যখন 4টা সমযোজী বন্ধন তৈরি করে, তখন সেখানে কি হয়? কার্বনের চতুর্থ স্তরের অরবিটালগুলোর মধ্যে সংকরায়ন বা হাইব্রিডাইজেশন হয়। শুধু কার্বনের ক্ষেত্রে নয়, অসংখ্য মৌলের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে, হাইব্রিডাইজেশন বা সংকরায়ন। তাহলে আমরা বুঝলাম সংকরায়নটা, সংকরায়নের ধারণাটা কোত্থেকে আসলো। এখন আমরা দেখব যে সংকরায়নটা কি, সংকরায়ন এক্সাক্ট সংজ্ঞাটা আমরা কিভাবে দিব। হ্যাঁ, ওকে, আমরা দেখো এই যে কার্বন পরমাণু, তাহলে যোজ্যতা স্তরে ইলেকট্রন বিন্যাস কিরকম ছিল? কার্বনের 2s অরবিটালে একটা ইলেকট্রন, 2px অরবিটালে একটা ইলেকট্রন, 2py অরবিটালে একটা ইলেকট্রন এবং 2pz অরবিটালে একটা ইলেকট্রন। তাহলে এই যে যোজ্যতা স্তরের অরবিটাল, এই যে 4টা অরবিটাল, 4টা অরবিটাল বিভিন্ন অনুপাতে মিশ্রিত হতে পারে। যেমন একটা s এর সাথে একটা p, এটা মিক্সিং হয়ে একটা সংকরায়ন হতে পারে। আবার একটা s এর সাথে 2টা p মিক্সিং হয়ে একটা সংকরায়ন হতে পারে।
আবার এই 4টা অরবিটাল একসাথে মিশ্রিত হয়েও কি হতে পারে, অরবিটালের সংকরায়ন হতে পারে। যেমন ধরো এখানে যদি কার্বনের এই একটা পিএক্স অরবিটালের সাথে যদি একটা এস অরবিটাল, আমরা জানি পিএক্স অরবিটাল কিরকম, ডাম্বেলের মতো, তাই না? এটা একটা ডাম্বেল, এবং ডাম্বেলের কয়টা লোব থাকে, 2টা লোব। এই একটা লোব, গত ক্লাসে আমাকে অনেকে জিজ্ঞাসা করেছিল লোবটা কি, আমি আর ক্লিয়ার করে দিচ্ছি। এই একটা লোব, এই আরেকটা লোব, এগুলাকে বলা হয় একটা লোব। ডাম্বেলের পি অরবিটালের 2টা লোব থাকে, একটা ডাম্বেল 2টা লোব। তাহলে এই পিএক্স এবং এই এস অরবিটাল, অরবিটাল আমরা জেনেছিলাম ফুটবলের মতো, সবই ত্রিমাত্রিক। এই দুটার মধ্যে যদি মিক্সিং হয়, অর্থাৎ হাইব্রিডাইজেশন হয়, তাহলে আমরা কি পাবো? দেখো, 2টা সংকর অরবিটাল পাবো। এই সংকর অরবিটালকে আমরা বলছি এসপি সংকর অরবিটাল বা এসপি হাইব্রিড অরবিটাল। দেখো, একটা এস এবং একটা পি এর মধ্যে হাইব্রিডাইজেশন বা সংকরণ হয়ে কি হচ্ছে, এসপি সংকর অরবিটাল তৈরি হচ্ছে। এবং দেখো, এই সংকর অরবিটালে দেখো একটা এটার আকৃতিও হচ্ছে কার মতো, ডাম্বেলের মতো, কিন্তু তার একটা লোব হচ্ছে অনেক বড় আর একটা লোব হচ্ছে ছোট। হ্যাঁ, পি অরবিটালে যেরকম 2টা লোবই সমান, এখানে সংকর অরবিটালের ক্ষেত্রে, এসপি সংকর অরবিটালের ক্ষেত্রে একটা লোব বড় আর একটা লোব তার থেকে একটু ছোট, যেহেতু এখানে কি পি এর সাথে এস 2টা মিক্সিং হয়ে এই শেপটা পেয়ে গেছে। হ্যাঁ, এবং এই সংকর অরবিটালগুলো কিন্তু একটা বৈশিষ্ট্য হচ্ছে এরা যে কোনো ভাবে থাকে না, এর একটা নির্দিষ্ট দিকে থাকে, এটা একটা নির্দিষ্ট দিক বরাবর থাকে। যেমন এসপি সংকর অরবিটালের বৈশিষ্ট্য হচ্ছে এরা একটা সরল রেখা বরাবর থাকে, অর্থাৎ এদের এই যেখানে কয়টা, একটা এস এবং একটা পি, এই 2টার মধ্যে হাইব্রিডাইজেশন হয়ে কয়টা সংকর অরবিটাল তৈরি হলো, 2টা। তাদের নাম কি, এসপি সংকর অরবিটাল। এখানে কিন্তু 2টা এসপি সংকর অরবিটাল এবং তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি। কেমন? তাহলে কি পেলাম আমরা, সংকর অরবিটালগুলা কিভাবে হয়, একটা পরমাণু যোজ্যতা স্তরের অরবিটালগুলোর মধ্যে। এবং আরেকটা কথা হচ্ছে, সেই অরবিটালগুলোর শক্তি কিন্তু কি হতে হবে, প্রায় সমান হতে হবে, কাছাকাছি শক্তি। হ্যাঁ, যোজ্যতা স্তরের কাছাকাছি শক্তির অরবিটালগুলোর মধ্যে কি হবে, সংমিশ্রণ হবে। হ্যাঁ, সংমিশ্রণ হয়ে কি হবে, যে নতুন অরবিটালগুলো পাবো তার সংখ্যা হবে কার সমান, এই যে সংখ্যক অরবিটালের মধ্যে সংমিশ্রণ বা হাইব্রিডাইজেশন হবে। যেমন এখানে 2টা অরবিটালের মধ্যে হাইব্রিডাইজেশন হচ্ছে, তাহলে আমরা সংকর অরবিটাল পাবো কটা, 2টা। আর যে সংকর অরবিটালগুলো তৈরি হবে তারা কি যে কোনো দিকে থাকে না, তারা একটা নির্দিষ্ট দিকে বিস্তৃত থাকে। যেমন এসপি সংকর অরবিটালগুলো থাকে কি একটা সরল রেখা বরাবর, একটা সরল রেখা, সরল কোণের মান কত, 180 ডিগ্রি। তাহলে এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমরা যদি বলি হাইব্রিডাইজেশন বা অরবিটাল সংকরায়ন কি, তাহলে আমরা কি বলবো, পরমাণুর যোজ্যতা স্তরের প্রায় কাছাকাছি শক্তির, পরমাণুর যোজ্যতা স্তরের প্রায় কাছাকাছি শক্তির একাধিক অরবিটাল, কাছাকাছি শক্তির একাধিক অরবিটাল পরস্পরের সাথে সংমিশ্রিত হয়ে সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট। এই সংকর অরবিটালের ধর্ম কিন্তু যার থেকে তৈরি হয় প্যারেন্ট যে অরবিটালগুলো তাদের থেকে আলাদা, সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট, দিক ধর্মী, যে নির্দিষ্ট দিক আছে, সমসংখ্যক, যে কয়টা অরবিটালের মধ্যে সংমিশ্রণ হবে ঠিক সে কয়টা অরবিটাল তৈরি হবে। সমসংখ্যক নতুন অরবিটাল সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয় হাইব্রিডাইজেশন বা সংকরায়ন। এবং হাইব্রিডাইজেশন বা সংকরায়নের মাধ্যমে যে নতুন অরবিটালগুলো সৃষ্টি হয় তাদেরকে বলা হয় সংকর অরবিটাল বা হাইব্রিড অরবিটাল। হ্যাঁ, বোঝা গেছে? তাহলে আমাকে যদি বলে হাইব্রিডাইজেশন কাকে বলে বা অরবিটাল সংকরায়ন কাকে বলে, তখন আমি কি বলবো, পরমাণুর যোজ্যতা স্তরের প্রায় কাছাকাছি শক্তির একাধিক অরবিটাল পরস্পরের সাথে সংমিশ্রিত হয়ে সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট দিকধর্মী সমসংখ্যক নতুন অরবিটাল সৃষ্টির প্রক্রিয়াকে হাইব্রিডাইজেশন বলে। আর যদি বলে সংকর অরবিটাল কাকে বলে, তাহলে বলবো এই প্রক্রিয়ায় যে নতুন অরবিটালগুলো সৃষ্টি হয় তাদেরকে বলা হয় সংকর অরবিটাল বা হাইব্রিড অরবিটাল। বোঝা গেছে? বোঝা গেছে না? তাহলে অরবিটাল সংকরণ হবে একই পরমাণুর যোজ্যতা স্তরের অরবিটালের মধ্যে।
একই পরমাণুর কিন্তু, হ্যাঁ, এটা মনে রাখবে, একই পরমাণু তার যোজ্যতা স্তরে যে অরবিটালগুলো তাদের মধ্যে সংকরায়ন হবে। আচ্ছা, তাহলে এখন আমরা দেখব সংকর অরবিটালের প্রকারভেদ। সংকর অরবিটাল কত কত রকমের হতে পারে। এটা দেখার আগে আমরা আরেকটা ইলেকট্রন বিন্যাস দেখছি। একটা বিন্যাস দেখছি, একটা পরমাণুর ইলেকট্রন বিন্যাস, এবং এটা অবশ্যই একটা যোজ্যতা স্তরের ইলেকট্রন বিন্যাস। এটা তৃতীয় শক্তি স্তর। দেখো যোজ্যতা শক্তি স্তরটা কত, তৃতীয় শক্তি স্তর। এবং আমরা জানি তৃতীয় শক্তি স্তরে এস অরবিটাল থাকে, পি অরবিটাল থাকে এবং ডি অরবিটাল থাকে। পি অরবিটালের সংখ্যা কয়টা? পি উপস্তরে 3টা থাকে, পি এক্স পি ওয়াই পি জেড, এবং ডি উপস্তরে 5টা অরবিটাল থাকে, 1 2 3 4 5, ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, ডি জেড স্কোয়ার। কেমন? এখন এখানে যে পরমাণু ইলেকট্রন বিন্যাস দেখানো হয়েছে সেটা তোমরা দেখি বলতে পারো কিনা এটা কোন পরমাণু ইলেকট্রন বিন্যাস? দেখি কার মাথায় বুদ্ধি আছে। এটা কোন পরমাণু ইলেকট্রন বিন্যাস? শুধু যোজ্যতা স্তরটা দেওয়া আছে। যোজ্যতা স্তরে কয়টা ইলেকট্রন? এখানে 2টা 3টা 4টা 5টা, তৃতীয় শক্তি স্তর। তার আগের গুলা কি? 1:2, 2:2, 2p6, 1:2, 2:2, 2p6, মানে এটুকু হচ্ছে 10টা। আর এখানে হচ্ছে কয়টা? 3s2, 3px1, 3py, 3pz1, এখানে হচ্ছে 5টা। 10 5 15। তাহলে 15 এটমিক নাম্বার কার? 15 এটমিক নাম্বার ফসফরাসের। এটা হচ্ছে ফসফরাস পরমাণুর যোজ্যতা স্তরের ইলেকট্রন বিন্যাস। আচ্ছা, এখন দেখো এখানে ফসফরাসের যোজ্যতা স্তরে 3s এ 2টো ইলেকট্রন আছে, 3px একটা ইলেকট্রন, 3py তে একটা ইলেকট্রন, 3pz এ একটা ইলেকট্রন। তাহলে তার কয়টা অযুগ্ম ইলেকট্রন আছে? 1টা 2টা 3টা। তাহলে ফসফরাসের যোজনী কয়টা হবে? সে কয়টা সমযোজী বন্ধন তৈরি করতে পারবে? 3টা, তাই না? কিন্তু আমরা জানি যে ফসফরাস কি 5টা বন্ধন, ফসফরাসের যোজনী 5ও হয়, তাই না? ফসফরাস পেন্টাক্লোরাইড সে 5টা সমযোজী বন্ধনও তৈরি করে। কিভাবে করে? কিভাবে করে? এই যে এখান থেকে একটা ইলেকট্রন জাম্প করে কোথায় চলে যায়? এই যে ডি উপস্তরে ডি অরবিটালে চলে যায়। কখন? উত্তেজিত অবস্থায়। তাহলে এখান থেকে যদি একটা ইলেকট্রন জাম্প করে এখানে চলে যায় তাহলে কি হবে? দেখো এখানে 3s হয়ে গেছে একটা ইলেকট্রন, আবার এই যে 3d-তে যেটা ফাঁকা ছিল সেখানে আরেকটা ইলেকট্রন চলে এসেছে। তাহলে এখানে কয়টা অযুগ্ম ইলেকট্রন হলো? 1 2 3 4 5। এই কারণে ফসফরাসের যোজনী 3ও হতে পারে, 5ও হতে পারে। কেমন? আচ্ছা, এই 5টা ইলেকট্রন, 5টা ইলেকট্রনগুলো কোথায় আছে? একটা হচ্ছে এস একটা, পিতে একটা, 2টা 3টা, ডিতে একটা। কেমন? তাহলে এখন যদি এই সবগুলা, এই এস, 3টা পি এবং ডি, একটা ডি, একটা এস, একটা 2টা 3টা পি, একটা ডি, তাহলে এগুলো সবগুলোর মধ্যে কি হতে পারে? সংকরায়ন হতে পারে, তাই না? তখন তাকে আমরা কি বলবো? যদি একটা এস 3টা পি একটা ডি এর মধ্যে সংকরায়ন হয় তখন তাকে আমরা কি সংকর অরবিটাল বলবো? বলতে পারবে? হ্যাঁ, একটা এস একটা পি, তখন আমরা বলছিলাম এসপি। একটা এস 3টা পি একটা ডি, তখন আমরা বলবো এস পি। এই 3টা না, এই যে এসপি 3 আর একটা ডি, একটা ডি, আমরা বলবো sp3d সংকর অরবিটাল, sp3d সংকর অরবিটাল। সেরকম একটা এস এর সাথে যদি 2টা পি এর সংকরণ হয় তখন আমরা বলবো sp2 সংকর অরবিটাল। যদি একটা এস এর সাথে 3টা পি এর সংকরণ হয় তখন আমরা বলবো sp3 সংকর অরবিটাল। কেমন? তাহলে দেখা যাচ্ছে পরমাণুর যোজিত স্তরের অরবিটালের উপর ভিত্তি করে সংকর অরবিটাল কি অনেক রকমের হতে পারে। তাহলে অনেক রকমের গুলা কি? দেখো কি কি হতে পারে? sp3 হতে পারে, sp2 হতে পারে, sp হতে পারে, sp3 হতে পারে, sp3d2 হতে পারে,
sp3d3 হতে পারে, sp2d হতে পারে। এটা ডিপেন্ড করবে কার উপর? পরমাণুর যোজ্যতা স্তরের অযুগ্ম ইলেকট্রনগুলো, যোজ্যতা স্তরের ইলেকট্রনগুলো কোথায় কোথায় আছে, কোন কোন অরবিটাল আছে, অথবা ফাঁকা অরবিটালের সাথেও হতে পারে। সবগুলা যে ইলেকট্রন থাকতে হবে তা না, ফাঁকা অরবিটালের সাথেও হতে পারে, সংমিশ্রণ হতে পারে। আমরা দেখব পরে আলোচনা যখন করব সংকর অরবিটাল নিয়ে, তখন আমরা দেখব। তাহলে সংকর অরবিটালের প্রকারভেদ সম্পর্কে আমরা জানলাম। পরমাণু যোজ্যতা স্তরের বিদ্যমান অরবিটালের উপর ভিত্তি করে সংকর অরবিটাল বিভিন্ন রকমের হতে পারে। ঠিক আছে, তাহলে এখানে আমরা সবার আগে লিখেছি কি sp3 সংকর অরবিটাল। আমরা এখন sp3 সংকর অরবিটাল সম্পর্কে আমরা এখন জানব। কেমন? এটা আমরা দেখব কিভাবে হয়, sp3 সংকর অরবিটাল কিভাবে তৈরি হয়। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখি, দেখো এখানে কি লিখেছি আমি? কার্বন পরমাণু যোজ্যতা স্তরের ইলেকট্রন বিন্যাস। দেখো কার্বন পরমাণু যোজ্যতা স্তরের ইলেকট্রন বিন্যাস বারবার আমি লিখছি। 2s একটা, 2px একটা, 2py একটা এবং 2pz এ একটা ইলেকট্রন আছে। কেমন? তাহলে এই অরবিটালগুলো আমি এখানে দেখেছি। অরবিটালগুলো দেখতে কিরকম দেখি। এস অরবিটালটা কিভাবে থাকে কার্বন পরমাণুর? এস অরবিটাল গোলাকার। এরপরে px অরবিটাল, px অরবিটাল এগুলো কিন্তু ওরিয়েন্টেশন হিসেবে, দিক হিসেবে দেখানো হয়েছে। py অরবিটাল, pz অরবিটাল। হ্যাঁ, তাহলে এই s px py pz এগুলোর মধ্যে কি হবে? মিক্সিং, সংকরায়ন হবে না? সংকরায়ন মানে কি? মিক্সিং হবে। মিক্সিং হবে, এরকম মিক্সিং হচ্ছে। এটা তোমাদের জাস্ট বোঝানোর জন্য হচ্ছে। মিক্সিং হয়ে কি হবে? তারা কি আর এরকম বিভিন্ন শেপের অরবিটাল থাকবে, বিভিন্ন বৈশিষ্ট্যের? না, এখানে কয়টা অরবিটালের মধ্যে মিক্সিং হচ্ছে? চারটা না? একটা, দুটা, তিনটা, চারটা। তাহলে সংকর অরবিটাল, এই যে মিক্সিং এর পরে যে অরবিটালগুলো তৈরি হবে তার নাম হচ্ছে কি? সংকর অরবিটাল। এবং তার কি সংকর অরবিটাল? sp3। কারণ কি? এখানে একটা s, তিনটা p, 1 2 3টা p, তাহলে চারটা sp3 সংকর অরবিটাল হবে। এবং কয়টা হবে? যেহেতু এখানে চারটা অরবিটালের মধ্যে মিক্সিং হচ্ছে, sp3 সংকর অরবিটালের সংখ্যা হবে চারটা। তাহলে আমরা এখন দেখি সেই সংকর অরবিটালগুলো দেখতে কিরকম। এই যে মিক্সিং হয়ে তারা কিন্তু আর নাই, আগের অরবিটালটা নাই, হয়ে গেছে কি? এই চারটা sp3 সংকর অরবিটাল তৈরি হয়ে গেছে। হ্যাঁ, sp3 সংকর অরবিটাল, এই যে এটা দিয়ে আসলে বোঝানো হচ্ছে যে কার্বন অরবিটালগুলো কার? কার্বনের। তাহলে চারটা sp3 সংকর অরবিটাল, চারটা কিন্তু দেখো একটা নির্দিষ্ট দিক করে আছে। আমরা বলেছিলাম যে সংকর অরবিটালগুলো একটা নির্দিষ্ট দিকে বিস্তৃত থাকে। সেই নির্দিষ্ট দিকটা কি? আমরা যদি এই পয়েন্টগুলো যোগ করে দিই তাহলে আমরা বুঝবো যে সে নির্দিষ্ট কি, কিভাবে আছে। দেখো যোগ করে দিলাম, এটা হয়ে গেল একটা সুষম চতুস্তলক। এটা একটা চতুস্তলক। চতুস্তলকটা কি আমি একটু পরে আবার বলবো। এটা একটা সুষম চতুস্তলক যার কেন্দ্রে হচ্ছে কার্বন, এবং সেই কেন্দ্র থেকে সুষম চতুস্তলকের শীর্ষবিন্দুর দিকে দেখো এই অরবিটালগুলা বিস্তৃত থাকে। কোন অরবিটালগুলা? sp3 সংকর অরবিটালগুলা। তাহলে sp3 সংকর অরবিটালগুলা কি? একটা সুষম চতুস্তলকের কেন্দ্র থেকে যার শীর্ষবিন্দুর দিকে বিস্তৃত থাকে, হচ্ছে sp3 সংকর অরবিটালের বৈশিষ্ট্য। এবং এক একটা এই যে এদের মধ্যে যে কোণটা তৈরি হয়, যে এখানে যে কোণটা তৈরি হলো, সেই কোণটার মান হচ্ছে 109.5 ডিগ্রি বা 109 ডিগ্রি 28 মিনিট। তো sp3 সংকর অরবিটালগুলোর মধ্যবর্তী কোণ কত? 109.5 ডিগ্রি বা 109 ডিগ্রি 28 মিনিট। যেখানেই sp3 সংকরায়ন হবে সেখানেই অরবিটালগুলো দেখতে হবে এরকম, এবং তারা সুষম চতুস্তলকের কেন্দ্র থেকে তার শীর্ষবিন্দুর দিকে বিস্তৃত থাকবে। তাদের মধ্যবর্তী কোণ হবে 109.5 ডিগ্রি। হ্যাঁ, এখানে sp3 সংকর অরবিটালের দেখো এখানে আমরা কিন্তু একটা, দুটা, তিনটা, চারটা অরবিটাল, এবং অরবিটালগুলো একটা লোব দেখানো হয়েছে। আসলে কিন্তু এখানে অরবিটালগুলো লোব থাকে দুটা। এই একটা লোব, এটা একটা লোব, এটা একটা লোব। এরা দেখতে কিন্তু p অরবিটালের মতোই,
কিন্তু পি অরবিটালে লোব দুটো একই সমান থাকে। এখানে একটা লোব হয় একটু বড় আর একটা লোব হয় ছোট। যেহেতু পি এর সাথে এস এর মিক্সিং আছে, হ্যাঁ। আর এখানে একটা এস এর সাথে 3টা পি, তাহলে এখানে পি ক্যারেক্টার বেশি, যেহেতু পি বেশি 3টা পি, এস কম, পি এর রেশিও বেশি না, এই জন্য পি ক্যারেক্টার বেশি, এই জন্য এই ডাম্বেল শেপটা এই যে একটু লম্বাটে হয়, একটা ডাম্বেল একটু বেশ বড় হয়, একটা ডাম্বেল ছোট হয়। এটা হচ্ছে sp3 সংকর অরবিটাল গুলো দেখতে হচ্ছে এরকম। আর তারা একসাথে কটা করে তৈরি হয়? 4টা করে। তাদের দিক থাকে এরকম, তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে এটা। তাহলে এখন আর কার্বনের যোজ্যত স্তরে এই অরবিটালগুলো এখন নাই, সংকরানোর পরে কি হয়ে গেছে সবগুলো? এটা একটা সুষম চতুস্তলক, আমি তোমাকে দেখাবো বলেছিলাম। এটা একটা সুষম চতুস্তলক, যার বেস হচ্ছে, ভিত্তি হচ্ছে একটা চতুর্ভুজ। আর এই চতুর্ভুজের চারপাশে 4টা ত্রিভুজ থাকে, প্রত্যেকটা ত্রিভুজ হচ্ছে এক একটা সমদ্বিবাহু ত্রিভুজ। এই যে প্রত্যেকটা ত্রিভুজ এক একটা কি সমদ্বিবাহু ত্রিভুজ, এটা হচ্ছে একটা সুষম চতুস্তলক। এরকম সুষম চতুস্তলকের কেন্দ্রে থাকে কার্বন, আর এই কেন্দ্র থেকে কার্বন বা পরমাণুটা থাকে, যে পরমাণু সংকরায়ন হচ্ছে সেটা থাকে, আর কেন্দ্র থেকে কি এই শীর্ষবিন্দুগুলোর দিকে sp3 সংকর অরবিটালগুলো বিস্তৃত থাকে। তাহলে এখন কার্বনের এই অরবিটালগুলো নাই, সংকরায়নের পরে সবগুলো কি হয়ে গেছে? sp3 সংকর অরবিটাল হয়ে গেছে। এবং প্রত্যেকটা sp3 সংকর অরবিটালে কয়টা করে ইলেকট্রন আছে? একটা 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 একটা। কারণ এখানেও সংকরায়নের আগেও এখানে ছিল একটা 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 করে ইলেকট্রন, সংকরায়নের পরেও হচ্ছে একটা 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 একটা। সংকরায়নের আগে ইলেকট্রন বিন্যাসটা যেরকম ছিল, একটা একটা যেরকম ছিল, সংকরায়নের পরেও সংকর অরবিটালগুলোতে এরকম একটা একটা করে ইলেকট্রন থাকবে। সংকরণের আগে যে কয়টা অরবিটাল ছিল যাদের মধ্যে সংকরণ হয়েছিল, সংকরণের পরেও ঠিক একই সংখ্যক সংকর অরবিটাল তৈরি হবে। তাহলে বোঝা গেছে sp3 সংকর অরবিটাল সংকরণটা কিভাবে হচ্ছে, sp3 সংকর অরবিটাল দেখতে কিরকম, বন্ধন কোণ কিরকম, তাদের দিক কিরকম, কেমন? আচ্ছা, এটা বোঝা গেছে। তাহলে এখন আমরা একটু দেখব যে sp3 সংকর অরবিটালগুলোর বৈশিষ্ট্য। তাহলে আমি বলেই ফেলেছি, আবার একটু বলছি, sp3 সংকর অরবিটালগুলোর আকৃতি হচ্ছে ডাবল ডাম্বেলের মতো, যার একটি লোব ছোট এবং অন্যটি বড়, যেটা আমরা দেখিয়েছি। এর একটি সুষম চতুস্তলকের কেন্দ্র থেকে 4 শীর্ষবিন্দুর দিকে বিস্তৃত থাকে। এদের মধ্যবর্তী কোণ 109 ডিগ্রি 28 মিনিট বা কি 109 ডিগ্রি 28 মিনিট বা 109.5 ডিগ্রি বলি আমরা, না? খুব ইম্পর্টেন্ট, সবসময় মনে রাখবে। এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট বা 109.5 ডিগ্রি। আর যেখানে কার্বনের শুধুমাত্র একক বন্ধন থাকে, কার্বনের মধ্যে শুধুমাত্র সিগমা বন্ধন থাকে, কোনো পাই বন্ধন থাকে না, সেখানে শুধু কার্বন পরমাণুর ক্ষেত্রে বলছি, সেখানে শুধু sp3 সংকরায়নটা হয়। অন্য পরমাণু তো হয়ই। যখন কার্বনের যখন sp3 সংকরায়ন বলবো, তখন আমরা বুঝবো সেখানে কি আছে, কার্বন কার্বন সিগমা বন্ধন বা একক বন্ধন আছে, ঠিক আছে? তাহলে আমরা sp3 সংকর অরবিটালের বৈশিষ্ট্যগুলো সম্পর্কে জানলাম। এখন দেখি sp3 সংকরণের মাধ্যমে আমরা মিথেন অণুর গঠনটা আলোচনা করব। sp3 সংকরণের মাধ্যমে মিথেন অণুর গঠন। মিথেন অণুর সংকেত কি? CH4। এখানে কি হয়? মিথেনের ক্ষেত্রে কার্বনের sp3 সংকরণ হয়, একটু আগে আমরা দেখেছি sp3 সংকরণ কি করে হয়। তাহলে sp3 সংকর অরবিটালগুলো, যে কার্বনের কয়টা sp3 সংকর অরবিটাল থাকে? একটা, দুটা, তিনটা, চারটা। প্রত্যেকটা sp3 সংকর অরবিটালে একটা করে ইলেকট্রন থাকে, এবং সেই sp3 সংকর অরবিটালটা কিভাবে থাকে? একটা সুষম চতুস্তলকের কেন্দ্র থেকে তার 4টা শীর্ষবিন্দুর দিকে বিস্তৃত থাকে। এটা হচ্ছে কি, আমি কার্বন দেখিয়েছি, সেন্টারে হচ্ছে কার্বন। আচ্ছা, তাহলে মিথেনের ক্ষেত্রে কার্বনের সাথে কি হাইড্রোজেনের বন্ধন, হাইড্রোজেন পরমাণু ইলেকট্রন বিন্যাস 1s1, s অরবিটালে একটা ইলেকট্রন। তাহলে এখন অধিক্রমণ হবে কি sp3 এর সাথে s, আবার sp3 এর সাথে s, sp3 এর সাথে s, sp3 এর সাথে s। এই যে কার্বনের 4টা sp3 সংকর
অরবিটাল, এদের সাথে হাইড্রোজেন পরমাণুর এস অরবিটালের অতিক্রমণ হবে না? আর অতিক্রমণটা কিভাবে হবে? অবশ্যই কি হবে? মুখোমুখি অতিক্রমণ। দেখো, এটা একটা মুখোমুখি অতিক্রমণ। এই যে এটা একটা অতিক্রমণ, আরেকটা হাইড্রোজেনের এস অরবিটালের সাথে আরেকটা হাইড্রোজেনের এস অরবিটালের সাথে মুখোমুখি অতিক্রমণ হচ্ছে। তাহলে কি হচ্ছে? 4টা কার্বন হাইড্রোজেন কি হবে? প্রত্যেকটা অতিক্রমণে কি হচ্ছে? একটা সিগমা বন্ধন তৈরি হচ্ছে। দেখো, সেন্ট্রালে কার্বন, 4টা হাইড্রোজেন পরমাণুর সাথে 4টা সিগমা বন্ধন তৈরি হচ্ছে। এগুলো যদি আমি যোগ করে দিই, ঠিক এরকম কি পাবো? এগুলো এক একটা কি বন্ধন দেখাচ্ছি আমরা? সমযোজী বন্ধন। হ্যাঁ, এবং তাহলে এই মিথেনের আকৃতিটা কার মতো? আমরা জানি মিথেনের আকৃতি হচ্ছে সুষম চতুস্তলকের মতো। এই দেখো, এটা একটা সুষম চতুস্তলক, তার কেন্দ্রে হচ্ছে কি কার্বন পরমাণু, আর তার চার কোণার দিকে হচ্ছে 4টা কি কার্বন হাইড্রোজেন বন্ধন। তাহলে মিথেনের এই যে এই বন্ধনগুলো যদি আমি এভাবে যোগ করে দিই, এই যে এই জায়গাগুলো যদি আমি যোগ করে দিই পয়েন্টগুলা, তাহলে কি পাবো? একটা সুষম চতুস্তলকের মতো। তাহলে আমরা জানি যে আমরা আগে পড়ে এসএসসিতেও পড়ে এসেছি না, মিথেনের আকৃতি হচ্ছে সুষম চতুস্তলকের মতো। হ্যাঁ, এবং এখানে যে বন্ধন কোণটা আছে মিথেনের, সেই বন্ধন কোণটা কত? আমরা জানি মিথেনের বন্ধন কোণটা কত? 100 কত 9 না 109 কত 5 ডিগ্রি, বা কি 109 ডিগ্রি 28 মিনিট। এটা কেন হলো? sp3 সংকরায়নের জন্য। তাহলে আমরা যে এতদিন জেনে এসেছি মিথেনের আকৃতি সুষম চতুস্তলকের মতো এবং মিথেনের বন্ধন কোণ হচ্ছে 109.5 ডিগ্রি বা 109 ডিগ্রি 28 মিনিট। এতদিন শুধু জানতাম, এখন সেটার কারণ সহ আমরা জানি কেন। তাহলে কেন আমাদের যদি প্রশ্ন আসে মিথেনের বন্ধন কোণ কেন 109.5 ডিগ্রি, তাহলে আমরা বলবো মিথেনে কার্বন পরমাণুতে কি হয়? sp3 সংকরায়ন হয়। sp3 সংকরায়ন হলে তাদের বন্ধনের মধ্যবর্তী কোণ হয়, বন্ধন কোণ হয় 109.5 ডিগ্রি। মিথেনের আকৃতি কেন সুষম চতুস্তলকের মতো? sp3 সংকরায়নের জন্য। sp3 সংকরায়নের জন্য sp3 সংকর অরবিটালগুলো একটা সুষম চতুস্তলকের কেন্দ্র থেকে 4 শীর্ষবিন্দু থেকে বিস্তৃত থাকে। যার ফলে মিথেনের আকৃতি হয় কার মতো? সুষম চতুস্তলকের মতো। দেখো, এই যেগুলো আমি যোগ করে দিলে একটা এরকম একটা সুষম চতুস্তলক। বুঝা গেছে? এই হলো আমাদের মিথেন, তাই না? মিথেনের গঠন আমরা এইভাবে দেখাই না? হ্যাঁ, এই যে পয়েন্টগুলো যোগ করে দাও, আমরা কি পাবো? এরকম একটা সুষম চতুস্তলক পাবো। ঠিক আছে, বোঝা গেছে? মিথেনের গঠনটা বোঝা গেছে তোমাদের? তাহলে আমরা এখন তাহলে মিথেনের গঠন আমরা দেখেছি, সেটা কোন সংকরায়নের মাধ্যমে হয়? তাহলে কোন সংকর অরবিটালটা ব্যবহৃত হয়? sp3 সংকর অরবিটালটা। সেরকম আরেকটা উদাহরণ আমরা দেখতে পারি। আমরা উদাহরণ হিসেবে ইথেনকেও দেখতে পারি। আচ্ছা, ইথেনের সংকেতটা কি? আমরা কি জানি ইথেনের সংকেত লিখতে? হ্যাঁ, ইথেনের সংকেত কি? CH না 3, তারপর আবার CH3 CH3 এ হচ্ছে ইথেনের অণুর সংকেত। তাহলে এখানে কার্বন কয়টা? 2টা কার্বন। 2টা কার্বনের মধ্যে আবার কি আছে? একটা বন্ধন আছে। কি বন্ধন আছে? এটা সিগমা বন্ধন আছে। এই কার্বন দুটার মধ্যে, এটা যদি আমি ভেঙে ভেঙে লিখি তাহলে এভাবে লিখতে পারি, এই 2টা কার্বনের মধ্যে হচ্ছে একটা সিগমা বন্ধন, এই কার্বনের সাথে কি 3টা হাইড্রোজেন পরমাণু সমযোজী বন্ধনের সাথে যুক্ত। পাশের কার্বনের যে পাশের যে কার্বন আছে সেটার সাথেও 3টা হাইড্রোজেন পরমাণু এরকম সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত। ঠিক আছে, তাহলে এই কার্বনটার সংকরায়নও কিন্তু sp3, এই কার্বনের sp3 সংকরায়ন হয়। ঠিক আছে, আর যে পাশের যে কার্বন সেটাতেও কিন্তু sp3 সংকরায়ন হয়।
ওকে, তাহলে এবার দেখি, তাহলে এটা হচ্ছে এই কার্বনটা, এই যে কার্বন, sp3 সংখ্যা অরবিটাল কটা থাকে? 4টা, 1 2 3 4। কিভাবে থাকে বললাম? সুষম চতুস্তলকের কেন্দ্র থেকে 4 শীর্ষবিন্দুর দিকে বিস্তৃত থাকে। এটা হচ্ছে এই কার্বনটা, কেমন? এটা। আর এটা হচ্ছে ধরো এই কার্বনটা, এই কার্বনটাও sp3 সংকরায়িত, তাহলে এখানেও কি 4টা sp3 সংকর অরবিটাল ঠিকই ভাবে আছে। এখন এই কার্বনের সাথে এই কার্বনের একটা সিগমা বন্ধন তৈরি হতে হলে কি হতে হবে? কার্বনের একটা sp3 সংকর অরবিটালের সাথে এই কার্বনের একটা sp3 সংকর অরবিটালের মুখোমুখি অতিক্রমণ হতে হবে। এবং আমরা জানি মুখোমুখি অতিক্রমণ হতে হলে অরবিটালগুলো একই অক্ষরেখা বরাবর থাকতে হয়, একই সরল রেখায় থাকতে হয়, ঠিক না? তাহলে এখন এই দুটো অরবিটাল একই সরলরেখায় আছে। এখন তাদের মধ্যে কিভাবে কার্বন কার্বন এই সিগমা বন্ডটা তৈরি হয় একটু দেখি। হ্যাঁ, দেখো, এই কার্বন তাদের মুখোমুখি গিয়ে তাদের মধ্যে কি হলো? হাইব্রিডাইজেশন, সরি, তাদের মধ্যে কি হলো? ওভারল্যাপ বা অধিক্রমণ হলো। এই যে এই কার্বনের একটা sp3 সংখ্যা অরবিটালের সাথে পাশের কার্বনের একটা sp3 সংখ্যা অরবিটালের মুখোমুখি অধিক্রমণ হয়ে কি তৈরি হলো? এই কার্বন কার্বন সিগমা বন্ডটা তৈরি হলো। এখন এই যে হাইড্রোজেন, কার্বন হাইড্রোজেন বন্ডগুলো কিভাবে তৈরি হয়? হাইড্রোজেনের ইলেকট্রন কোথায় আছে? s অরবিটালে। তাহলে দেখি s অরবিটাল, এই একটা sp3 সাথে s অরবিটালের মুখোমুখি অধিক্রমণ, একটা কার্বন হাইড্রোজেন বন্ড হলো। আবার এই sp3 সাথে আরেকটা হাইড্রোজেনের s অরবিটালের মুখোমুখি অধিক্রমণ, আরেকটা কার্বন হাইড্রোজেন বন্ড, এটার সাথে আরেকটা সেম এই কার্বনের সাথেও কার্বন হাইড্রোজেন সিগমা বন্ড, কার্বন হাইড্রোজেন সিগমা বন্ড, কার্বন হাইড্রোজেন সিগমা বন্ড। তাহলে এই যে কি হয়ে গেল এখন? এই যে একটা কার্বন কার্বন সিগমা বন্ড, দেখি, এই যে একটা কার্বন কার্বন সিগমা বন্ড, একটা কার্বন হাইড্রোজেন সিগমা বন্ড, এই আরেকটা কার্বন হাইড্রোজেন সিগমা বন্ড, আর একটা কার্বন হাইড্রোজেন সিগমা বন্ড, এখানেও সেম, এই কার্বনের সাথে 3টা কার্বন হাইড্রোজেন সিগমা বন্ড গঠিত হলো। এইভাবে sp3 সংকরায়নের মাধ্যমে ইথেন অণু গঠিত হয়। না, প্রায় একটা বিষয় বলেছিলাম, যেখানে কার্বন কার্বন শুধুমাত্র সিগমা বন্ড থাকে, শুধুমাত্র একক বন্ধন থাকে, সেখানে সবসময় কি হবে? sp3 সংকরায়ন হবে, সেখানে অন্য কিছু হবে না। তাহলে আমরা sp3 সংকরায়নের মাধ্যমে মিথেন এবং ইথেন অণুর গঠনটা ব্যাখ্যা করলাম। আশা করব সবাই বুঝতে পেরেছো। একটু মনোযোগ দিয়ে খেয়াল করবে, আর এই পড়াটা তোমরা আবার একটু পড়ে নেবে, তাহলে মনে থাকবে। তাহলে আজকে আমরা কি জানলাম? প্রথমে জানলাম হাইব্রিডাইজেশন, ধারণাটা সম্পূর্ণ নতুন তোমাদের জন্য। হাইব্রিডাইজেশন বা সংকরায়ন সম্পর্কে জানলাম, সংকরায়ন কাকে বলে। তারপরে আমরা জানলাম হাইব্রিডাইজেশনের প্রকারভেদ বা সংকর অরবিটালের প্রকারভেদ, কত রকমের সংকর অরবিটাল হতে পারে। হ্যাঁ, এরপরে আমরা sp3 সংকরায়নটা কিভাবে হয় সেটা ব্যাখ্যা করলাম। এরপরে sp3 সংকরায়নের মাধ্যমে আমরা দুটো উদাহরণ দেখলাম, একটা হচ্ছে মিথেন অণুর গঠন, আর একটা হচ্ছে ইথেন অণুর গঠন। হ্যাঁ, এখান থেকে কিন্তু বেশ প্রশ্ন হয়, যে বললাম হাইব্রিডাইজেশন কাকে বলে, মিথেন অণুর গঠন কেন চতুস্তলকের মতো ব্যাখ্যা করো, মিথেন অণুর বন্ধন কোণ 109.5 ডিগ্রি ব্যাখ্যা করো। তারপরে তোমার অনেক সময় এরকম ওই যে উদ্দীপক থেকে মিথেন অণুর বন্ধন গঠনটা, আকৃতিটা ব্যাখ্যা করতে হয়, কেমন? তো এই জিনিসগুলো একটু ভালো করে মন দিয়ে পড়বে, বুঝে বুঝে পড়বে, কেমন? আজ তোমাদের সাথে এই পর্যন্তই। তোমাদের অনেক 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 ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। তো তোমাদের সবার কাছে আবার অনুরোধ, পড়াশোনাটা তোমরা নিয়মিতই করবে এবং বুঝে বুঝে পড়বে। আর যেদিনের যে ক্লাসটা তোমরা করছো অনলাইনে, সেদিনই সেই ক্লাসের পড়াটা আবার আর একটু পড়ে নিবে, নিজ থেকে বইয়ের সাথে মিলিয়ে, তোমার খাতার সাথে মিলিয়ে পড়ে নিবে। এভাবে যদি পড়ো, আশা করি তোমরা সবাই যার যার কাঙ্ক্ষিত লক্ষ্যে, যার যেটা করতে ইচ্ছুক, সেই লক্ষ্যে তোমরা পৌঁছে যাবে। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, দোয়া রইল সবার জন্য।